নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল। আমি উকিল, প্রয়োজনে প্লিট করব বললেন মমতা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার দিনক্ষণ চূড়ান্ত। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিকারায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা মোদির। সুস্বাস্থ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট। শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরাও। শাহী বৈঠকে মাঠে নামার নির্দেশ পেয়ে চেনা মেজাজে ধরা দিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ফের ভুল বদল, ক্যামেরার সামনে কিছুই বলবেন না। শাহী নির্দেশেই নাকি মুখে কুলু পেটেছেন দিলীপ। সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তিতে যাত্রীরা। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বিভ্রাট। আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবা, বাতিল একাধিক মেট্রো। শীতে কাঁপছে বাংলা, পারদ পতন দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি নামবে তাপমাত্রা। তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের স্বপ্নের মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1700 কোটি টাকা ব্যয়, 4.75 কিমি দৈর্ঘ্যের 4 লেনের এই সেতু তৈরি এখন সময়ের অপেক্ষা। দীর্ঘদিনের দাবির অবসান। তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের স্বপ্নের মুড়িগঙ্গা সেতু সোমবার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে 4.75 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের এই সেতু তৈরি এখন সময়ের অপেক্ষা। পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পৌঁছন মুখ্যমন্ত্রী। মেলা পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। পরে সরকারি অনুষ্ঠানে 2324 কোটি 30 লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি মুড়িগঙ্গা সেতু শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা শুধু মুখে বলি না, কাজে করে দেখাই। হাজারো প্রতিকূলতা রয়েছে এখানকার মানুষের, তাই এই সেতু নির্মাণ জরুরি ছিল। সেতু নির্মাণ হলে একদিকে যেমন স্থানীয় প্রায় 3 লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে, তেমনি দেশব্যাপী পর্যটকদের জন্যও সুবিধা হবে। সময়, খরচ সবই বাঁচবে। বাম আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 2011 সালের আগে পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ। তখন বলা হতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। সেই সরকারও আর নেই, আর বাংলায় কখনো লোডশেডিংও হবে না। মনে রাখবেন, আমরা ক্ষমতায় এসে এখানকার পরিকাঠামোগত উন্নয়ন করেছি। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মেলার দিনগুলিতে ধারাবাহিকভাবে মন্ত্রীরা থাকেন। নবান্ন থেকেও মনিটরিং করা হয়। সম্প্রতি নিজের 14.5 বছরের উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সরকারিভাবে যার নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী, যার কাউন্টার করে বিজেপির তরফে পাল্টা ভিডিও প্রকাশ করা হয়েছে। সোমবারের সভা থেকে ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ওদের কুৎসায় আমার কিছু আসে যায় না। আমি কিছু বলবো না, আমার হয়ে বলবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর উপভোক্তারা। কারণ তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো, উন্নয়নের ছিটে ফোটা অর্থও দাও না। সম্প্রতি গঙ্গাসাগর সফর করেছিলেন বিরোধী দলনেতা। নাম না করে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, যারা বলে গেল কয়েকদিন আগে, যারা মিথ্যাবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না। অত্যাচার ব্যভিচার নিয়ে ওরা ভালো থাকুক, আমি কারোর খারাপ চাই না। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্বের চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ তুলে ফের সুর চড়িয়ে সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্বের চেষ্টা হচ্ছে, এমনই অভিযোগ তুলে ফের সুর চড়িয়ে সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার মঞ্চ থেকে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের অশুভ আতাতের অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কমিশন এখন নাকি হোয়াটসঅ্যাপে চলছে। হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে নাকি কে জানে, তবে এই জিনিস আমরা বরদাস্ত করব না। তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার। তিনি বলেন, আগামীকাল কোর্ট খুলবে, আমরা আদালতে যাচ্ছি, প্রয়োজনে আমি নিজেও সুপ্রিম কোর্টে প্লিট করব। আমরাও আইনের সাহায্য নিচ্ছি।
আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। যদিও এসআইআর এর বিরোধী নন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা চাই এসআইআর হোক, তবে গায়ের জোরে নয়। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, গায়ের জোরে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে বহু মানুষের মৃত্যু ও আত্মহত্যার চেষ্টা হয়েছে। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই, এসআইআর হোক বছর দুয়েক সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে, বাদবাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয়ে বিচ্ছলন হয় না, একবারও মনে আগুন জ্বালে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, দিল্লির এক বড় নেতা বলেছেন লক্ষ্মীদের ভোটের দিন বেরোতে দেবেন না। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? তারপরই জবাবি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আমি বলি, তুমি বাংলার লক্ষ্মীদের চেনো না, আঘাত করলে পাল্টা প্রত্যাঘাত হবে। মুখ্যমন্ত্রীর দাবি, 54 লক্ষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ তাদের 7 নম্বর বা 8 নম্বর ফর্ম জমা দেওয়ার অধিকার ছিল। এরপরে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বার্তা, মানুষের অধিকার ভ্যানিশ করলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন। নাম না করেই কেন্দ্রের শীর্ষ নেতৃত্বকে দুর্যোধন দুঃশাসনের প্রবণতার সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সতর্কবার্তা, ভোটের মুখে বাংলায় অশান্তি পাকানো ছক হচ্ছে, লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে কোথাও টুক করে গন্ডগোল করা যায় কিনা, একটু কিছু হলেই চিৎকার শুরু করব। হাই নিউজ নেটওয়ার্ক। প্রস্তুতি না নিয়ে এসআইআর প্রক্রিয়া হওয়ায় তাতে বিস্তর সমস্যা হচ্ছে, অযথা হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষজনকে। এই অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে শুভেন্দুর দাবি, অপরিকল্পিত প্রক্রিয়া নয়। প্রস্তুতি না নিয়ে এসআইআর প্রক্রিয়া হওয়ায় তাতে বিস্তর সমস্যা হচ্ছে, অযথা হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তৃতীয়বার সিইওকে তিনি চিঠি লিখলেন। এবার 4 পাতার দীর্ঘ চিঠিতে জনতার সমস্যার কথা সবিস্তারে জানিয়ে কমিশনের কার্যপদ্ধতি নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে গোড়া থেকে সক্রিয় থাকা এবং পরিশ্রম করা সত্ত্বেও এখন শুনানি পর্বে কেন বাদ দেওয়া হচ্ছে বিএলএদের, এই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বয়স্ক অসুস্থ মানুষজনকে বহু দূরে শুনানির জন্য যেতে হচ্ছে বলে গুরুতর সমস্যার কথাও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2-3 মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগে 2025 সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বাংলা ছাড়াও ভোটমুখী 12 রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নেমেছে জাতীয় নির্বাচন কমিশন। এটা কমিশনের রাজনীতি প্রভাবিত সিদ্ধান্ত বলে গোড়া থেকে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তথ্য প্রযুক্তি ব্যবস্থার অপব্যবহার করে ভোটারদের নাম ব্যাক এন্ডে মুছে ফেলা হচ্ছে, অথচ আইন অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারদের অনুমোদন বাধ্যতামূলক।
এই প্রক্রিয়া তাদের অনেক ক্ষেত্রেই অন্ধকারে রাখা হচ্ছে। চিঠিতে তিনি আরও লেখেন, বিহারে যে নথিগুলি এসআইআর এর সময় বৈধ হিসেবে মানা হয়েছিল, পশ্চিমবঙ্গে হঠাৎ করেই সেগুলি অগ্রাহ্য করা হচ্ছে। এমনকি রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। এতে পরিযায়ী শ্রমিকদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, শুনানির জন্য ভোটারদের ডাকা হলেও কি নথি আনতে হবে তা আগাম জানানো হচ্ছে না। অনেক ক্ষেত্রেই জমা দেওয়া কাগজের কোনো রসিদও দেওয়া হচ্ছে না। এছাড়াও এসআইআর এর শুরুতে বিভিন্ন দলের বিএলএদের ভূমিকা ছিল অতি সক্রিয়। কমিশনের হয়ে কাজ করা বিএলওদের কাছ থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ করতে সর্বক্ষণ সাহায্য ও পরিশ্রম করেছেন তারা। কিন্তু শুনানি পর্বে দেখা গিয়েছে বিএলএদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠির এই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করা চিঠিতে তিনি স্পষ্ট এসব নিয়ে নিজের বিরক্তিকর কথা প্রকাশ করেন। এর আগে নভেম্বর এবং ডিসেম্বর মাসে দুবার এসআইআর চলমান প্রক্রিয়ার মাঝে জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোনো সাড়া পাননি বলেও উল্লেখ করেছেন তিনি। এখন দেখার মুখ্যমন্ত্রী তৃতীয় চিঠি নিয়ে কী প্রতিক্রিয়া দেয় জাতীয় নির্বাচন কমিশনার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজ্য সরকারের আপত্তির পাল্টা এবার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন তিনি। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো সেই চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, এসআইআর কোনো হঠকারী বা অপরিকল্পিত প্রক্রিয়া নয়, বরং ভুয়ো ও অযোগ্য ভোটারের নাম ছাঁটাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার বক্তব্য, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় বেআইনি নাম ঢোকানোর সুযোগ পেয়েছে শাসক দল, আর সেই অস্বস্তিকর সত্য সামনে আসছে বলেই আপত্তি তুলছে রাজ্য সরকার। চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রীর তরফে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হয়েছে তা আসলে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। শুভেন্দুর দাবি, মাঠ পর্যায়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নথি যাচাই করাচ্ছেন এবং কমিশনের পদক্ষেপকে সমর্থনও করছেন। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন তারকা জনপ্রতিনিধি তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। তার পরিবারের আরও ৩ সদস্যকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন তারকা প্রতিনিধি তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। তার পরিবারের আরও ৩ সদস্যকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। যদিও কবে তাদের শুনানি কেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে সেই দিনক্ষণ জানা যায়নি এখনো পর্যন্ত। এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর দেব বা তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে শাসক শিবিরের অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং একই সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা দেবকে এইভাবে নোটিশ পাঠানোর অর্থ নিতান্তই হেনস্থা করার মনোভাব। দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, সেখানেই তার জন্ম। পরবর্তী সময়ে বাবার কর্মসূত্রে মুম্বাইয়ে গিয়ে থাকতে শুরু করেন দেব ও তার পরিবার। অভিনয় সূত্রে অনেক পরে তিনি কলকাতায় এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করেছেন। দক্ষিণ কলকাতার সাউথ সিটির আবাসন তার স্থানীয় ঠিকানা। টলিউডে সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের জন্মস্থান ঘাটাল থেকে 3 বারের সাংসদ তিনি। নিজের কেরিয়ারের পাশাপাশি জনতার কাজ সমান তালে করে থাকেন দেব ওরফে দীপক অধিকারী। এই ব্যক্তিত্বকে নিজের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। শুধু দেবকে নয়, তার পরিবারের 3 জনকেও শুনানিতে ডাকা হয়েছে বলে খবর। টলি ইন্ডাস্ট্রি থেকে একা দেব নয়, এর আগে শুনানির নোটিশ পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা। পরে কর্মসূত্রে সপরিবারে কলকাতায় আসেন। অনির্বাণের বিরুদ্ধেও অভিযোগ, এনুমারেশন ফর্ম ফিলআপের সময়ে 2002 সালের কোনো নথি তিনি দেননি, তাই তাকে শুনানিতে ডাকা হয়েছিল। অন্যদিকে টলিগঞ্জের বাসিন্দা 2 অভিনেতার দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারও পেয়েছিলেন এসআইআর এর শুনানির নোটিশ। সেই মতো তারা সোমবার সকালে শুনানি কেন্দ্রে হাজির হন। সেখান থেকে বেরিয়ে লাবণী সরকার জানান, এই তো সরকারের কাজ, আমাদের কোনো প্রশ্নই নেই, উত্তরও নেই, তবে আমরা এসেছিলাম, শুধু 2টো পেপার ওরা আমাদের সই করিয়েছেন, আগের সইয়ের সঙ্গে মিলিয়ে দেখে ছেড়ে দিয়েছেন। এতজন
সেলেবকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো নিয়ে স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস নির্বাচন কমিশনকেই দুষছেন। তার প্রতিক্রিয়া, টলিউডের ব্যস্ত অভিনেতা অভিনেত্রীদের এইভাবে ডেকে পাঠানোর কোনো অর্থ নেই। অযথা হয়রানির মানসিকতা থেকে এইসব নোটিশ পাঠানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার দিনক্ষণ চূড়ান্ত। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। 3 মাস আগে ঘোষণা করেছিলেন, এবার দিনক্ষণ চূড়ান্ত। মকর সংক্রান্তির পরই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন তিনি। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রস্তুতি। গত বছরের অক্টোবরে দার্জিলিংয়ে ধস ও প্রবল বর্ষণের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফর থেকেই ফেরার পথে শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে গঠন করা হয় একটি ট্রাস্টি বোর্ডও। মন্ত্রিসভার অনুমোদন মেলে। এরপরই জানুয়ারি শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে মাটিগাড়ার প্রায় 54 বিঘা জমিতে গড়ে উঠবে এই মহাকাল মন্দির। শুধু মন্দিরই নয়, পাশাপাশি নির্মিত হবে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র, এমনটাই আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট জমির একাংশে ইতিমধ্যেই শুরু হয়েছে মাটি ভরাটের কাজ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে গিয়ে পরিদর্শন করেছেন এলাকা। তার আশা, এই মন্দির আগামী দিনে দেশের অন্যতম বড় পর্যটন আকর্ষণ হয়ে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অবকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্পের মধ্যে এটি নতুন সংযোজন। 2025 সালে 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন তিনি। বছরের শেষ লগ্নে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। তারপরেই জানুয়ারি মাসে শিলিগুড়ির শিলান্যাসের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন জল্পনা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস কি 26 নির্বাচনে তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে? প্রশাসনিক প্রস্তুতি যেমন চলছে, তার পাশাপাশি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের রাজনৈতিক অন্তরে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা মোদির। সুস্বাস্থ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তাকে শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকেরাও। শত রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও সৌজন্যে অটুট প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় মমতা দিদি সম্বোধন করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। সরকারি নথি অনুযায়ী মুখ্যমন্ত্রীর জন্মদিন 5 জানুয়ারি। এই দিনই তাকে শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরাও। 1995 সালের 5 জানুয়ারি জন্ম তার। সেই হিসেবে এবছর 71 পা রাখলেন জননেত্রী। কিন্তু বয়স বাড়লেও পথে নেমে রাজনীতি করার ক্ষেত্রে এখনও তিনি হেলায় হারাতে পারেন বহু যুবকে। রাজ্য থেকে জাতীয় যে কোনো মিছিল, মিটিং, স্লোগানের মুখ একই, মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আরও একবার তার মুখ্যমন্ত্রী পদে বসার হাতছানি। 26 বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জিতে আবারও তিনি সরকার গঠন করতে চলেছেন বলেই আশাবাদী মমতার ঘনিষ্ঠ মহল। তবে সরকারি হিসেবে 5 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হলেও তার জন্ম সম্পূর্ণ অন্য সময়। নিজের লেখা একান্তে বইয়ের 84 নম্বর পাতায় সেই কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সেই পাতায় লেখা, মার কথা অনুযায়ী দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় জন্ম আমার। এর 3 দিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়। তবে দুর্গাষ্টমী হোক কিংবা 5 জানুয়ারি, জন্মদিনে কখনো তাকে বাড়িতে বসে থাকতে দেখা যায়নি। সদা সর্বদাই কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখেন বাংলার অগ্নিকন্যা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।
সপ্তাহের প্রথম দিনই চরম ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বিভ্রাট দেখা যায় সকালে। আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবা, বাতিল হয় একাধিক মেট্রো। সপ্তাহের প্রথম দিন চরম ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা। ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বিভ্রাট দেখা দিল সাত সকালে। আংশিকভাবে ব্যাহত হল পরিষেবা, বাতিল করা হলো একাধিক মেট্রো। কী কারণে এই সমস্যা তা নিয়ে শেষ পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। ফলে অফিস টাইমে নাকাল হতে হলো হাজার হাজার যাত্রীকে। সোমবার সকালবেলায় পরিষেবা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গোলমাল চোখে পড়ে মেট্রো স্টেশনে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী দুটি মেট্রো বাতিল করে দেওয়া হয়। হঠাৎ এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়েন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। কিছুক্ষণ পর ঘোষণা করা হয় মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। একই সঙ্গে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। কিন্তু আসল সমস্যাটা ছিল লাইনের মাঝখানে। আপ ও ডাউন দুই দিকেই কুঁদঘাট থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এই অংশে ট্রেন না চলায় যাত্রীদের নামতে হয় মাঝপথেই। অনেকেই বাধ্য হয়ে বাস, অটো বা ট্যাক্সির দিকে ছুটতে থাকেন। সকালবেলায় রাস্তায় এমনিতেই চাপ, তার উপরে মেট্রো যাত্রীদের ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিত্যদিনের এই মেট্রো বিভ্রাটে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, নতুন রুট উদ্ধারের পর থেকেই ব্লু লাইনের অবস্থা কার্যত বেহাল। একদিকে মেট্রো সময় মতো চলে না, অন্যদিকে মাঝের মধ্যেই দরজা বন্ধ না হওয়ার মতো যান্ত্রিক সমস্যা থমকে যায় মেট্রো। অনেক সময় কোনো আগাম নোটিশ ছাড়াই মেট্রো বাতিল করে দেওয়া হয়। তার উপরে সঠিক ঘোষণার অভাব থাকায় যাত্রীরা বুঝতেই পারেন না কোন স্টেশন পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। যাত্রীদের আরও অভিযোগ, এত সমস্যা হওয়ার সত্ত্বেও মেট্রো কর্তৃপক্ষের তরফে কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। পরিষেবা স্বাভাবিক করতে কী করা হচ্ছে তা স্পষ্ট করেও কিছু জানানো হয় না। ফলে সম্প্রতি অফিস যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ভোগান্তির মুখে পড়ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। শীত এলেই বাঙালির জীবনে উৎসবের আমেজ। আর বাঙালির শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে পুলির স্বাদ। সেই স্বাদকেই পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু হল পিঠেপুলি উৎসব। শীত এলে বাঙালির জীবনে উৎসবের আমেজ, আর বাঙালির শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে পুলির স্বাদ। সেই স্বাদকে পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু হল পিঠে পুলি উৎসব। শীতের মরশুমে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় মানুষ সবার ভিড়েই মুখর হয়ে উঠেছে এই মেলা। এক ছাতার নিচে মিলছে জিভে জল আনা নানা ধরনের টাটকা পিঠে পুলি, ভাপা, পাটিসাপটা, দুধপুরি থেকে শুরু করে নানান নতুন স্বাদের পিঠে সবই পাওয়া যাচ্ছে এখানে। জানা গিয়েছে এবছর এই পিঠে পুলি মেলায় মোট 23টি স্টল বসেছে, যার বিশেষত্ব হল সমস্ত স্টলই মহিলাদের দ্বারা পরিচালিত। গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে মকর সংক্রান্তি পর্যন্ত। ঝাড়গ্রামের নারী সৃষ্টি মহিলা পরিচালিত গ্রুপের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রতিদিনই উপচে পড়ছে ভিড়। পর্যটকরা স্টল থেকেই পিঠে খাচ্ছেন, আবার অনেকে বাড়ির জন্য প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। খাওয়া দাওয়া আর উৎসবের আনন্দে রবীন্দ্র পার্ক চত্বরে তৈরি হয়েছে একেবারে জমজমাট পরিবেশ। নারী সৃষ্টি মহিলা পরিচালিত গ্রুপের অন্যতম সদস্য তনিশ্রী বেরা জানিয়েছেন, প্রতি বছরই আমরা শীতের সময় এই পিঠেপুলি উৎসবের আয়োজন করি। শীতের এই সময়ে ঝাড়গ্রাম পর্যটকের ঠাসা থাকে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে এসে আমাদের হাতের পিঠে খান এবং সঙ্গে করে নিয়ে যান, এটাই আমাদের বড় প্রাপ্তি। বিভিন্ন পর্যটকরাও জানাচ্ছেন, প্রতি বছরই তারা এখানে আসেন নানা রকম পিঠের স্বাদ পেতে। এই বছর নতুন এক ধরনের পিঠে যোগ হয়েছে এই তালিকায়, মাংস পিঠে। সেটি স্বাদও অসাধারণ। মকর সংক্রান্তির আগে জঙ্গলমহলের এই পিঠেপুলি উৎসব যেন বাড়তি আনন্দ এনে দিয়েছে স্থানীয় মানুষজন ও পর্যটকদের জীবনে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের জঙ্গল, পাহাড়, ঝর্ণা আর নদীর সৌন্দর্যের সঙ্গে পিঠেপুলির স্বাদ সব মিলিয়ে একেবারে অন্য মুডে ধরা দিচ্ছে ঝাড়গ্রাম। হাই নিউজ নেটওয়ার্ক।
অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন বছরের শুরুতেই সাদা চাদরে ঢেকে গেল দার্জিলিং পাহাড়ের সান্দাকফু ও ফালুটে। পাশাপাশি পূর্ব সিকিমের ছাঙ্গু লেক ও নাথুলা পাসেও তুষারপাত উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন বহু পর্যটকেরা। সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব থাকবে। অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন বছরের শুরুতেই সাদা চাদরে ঢেকে গেল দার্জিলিং পাহাড়ের সান্দাকফু। রবিবার দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র সান্দাকফু ও ফালুটে তুষারপাত হয়েছিল। রবিবার ওই দুই এলাকায় আকাশ মেঘলা রয়েছিল, ফলে সোমবার সকালেও তুষারপাতের সম্ভাবনা ছিল। বর্তমানে সান্দাকফুতে তাপমাত্রা প্রায় -2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। একই সঙ্গে সান্দাকফুর চূড়া ও আশেপাশের এলাকায় ধীরে ধীরে বরফ ঢেকে যেতে শুরু করেছে। পর্যটকরা ক্যামেরা হাতে মুহূর্ত বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েছেন। বছরের প্রথম তুষারপাতের সাক্ষী থাকতে পেরে খুশির হাওয়ায় পাহাড় জুড়ে। এর আগেই উত্তর সিকিম লাচুং, লাচেন 0 ও কাটওয়েতে ব্যাপক তুষারপাত হয়েছিল। বরফে ঢাকা পড়ে গিয়েছিল গোটা অঞ্চল। পাশাপাশি পূর্ব সিকিমের ছাঙ্গু লেক ও নাথুলা পাসেও তুষারপাত উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন বহু পর্যটকরা। সেই ধারাবাহিকতা পশ্চিমবঙ্গের পাহাড়েও তুষারপাত শুরু হওয়ায় পর্যটন মহলে বাড়তি আশার সঞ্চার হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উইকেন্ডে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা ছিল। শনিবার বিকেলে হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে, এই সপ্তাহে দার্জিলিংয়ের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে দুই একটি জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব থাকবে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরেও প্রচুর বরফ পড়েছে, ফলে সেখানকার বিভিন্ন টুরিস্ট স্পটে মানুষ বেশ ভিড় জমিয়েছে। কিন্তু এবার সেখানে দৃশ্য একটু আলাদা। পহেলগাঁওয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে নজরদারির জন্য, আর পুলিশ নয়, মিলিটারি ফোর্স সেখানে রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।